দর্শক সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে সাথে আছি আমি শাহরিন জেবিন। দর্শক আজকে আমার এই পর্বের অতিথি নাট্যাঙ্গনের দুজন মানুষ আছেন, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম এবং তার পাশেই আছেন আমার সামনে অভিনেতা ও সংগঠক শেখ এহসানুর রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আর শুরুতেই ভাইয়া আপনাকে যদি বলি, আপনি কি জানেন যে ঠিক আজকে থেকে গুনে গুনে ৬৭ দিন পর আপনি এই জীবনের নতুন বসন্তে পা রাখবেন? ওটা কি বসন্ত হবে? তাহলে কি হবে? বসন্ত মানে ইয়ে অনুযায়ী যদি বলি আর কি, হ্যাঁ, ওটা তো তখন আসলে বসন্ত না। আমরা তো বলি যে জীবনের একটা নতুন কিছু, নতুন আরেকটা বছর পাওয়া মানে নতুন বসন্তের মতোই। আপনার কাছে যদি জানতে চাই, আরেকটা জন্মদিন হবে এই আর কি। আপনার কাছে যদি জানতে চাই আসলে জন্মদিনের মানেটা কি? জন্মদিন মানে আপনি ওই দিন জন্মেছেন, তো এটা এখন এটা এমন কোনো বিষয় না। মানে হাজার হাজার মানুষ জন্মাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্মাচ্ছে, আর আমরা সমাজে এমন কোনো ছাপ রেখে যাচ্ছি না জানিয়ে এটা নিয়ে খুব বড় সেলিব্রেশন হওয়ার মতো। আমরা খুবই একদম একটা মানুষ, আমার একটা জন্মদিন আছে, আপনার যেমন আছে, সবারই আছে। এটা আসলে এটা কি সবসময় সেলিব্রেট করার বিষয় কিনা, অথবা এটা একটা হতে পারে যে হ্যাঁ আপনি একটা জন্মদিন যেদিন আসে সেদিন আপনি একটু পিছিয়ে ফিরে যদি তাকান আর কি, যে আপনি আসলে আপনার এই জন্মের সময়টা আপনি কি কি করেছেন এর মধ্যে, এই আর সামনে কি করতে চান, এইটুকু হয়তো হতে পারে। এর বাইরে মাঝে মাঝে আসলে জন্মদিন বলতে আমার মনে হয় খুব আনন্দের একটা বিষয়, আবার মাঝে মাঝে মনে হয় জীবন থেকে এতগুলো বছর পার করে ফেলছি, মানে শেষ দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক ভাই, আপনাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে জানাবেন। আমি তো পাবো না এর আগে। আমি তো আর সেদিন যদি না পাই তাহলে আপনাকে আগেই অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের আলাপচারিতা শুরু করতে চাই। আর যদি সেই জায়গা থেকে বলি যে একটু বর্তমান পরিস্থিতিতে আসি, সেখান থেকে শেখ হাসিনা সরকার পতনের পর আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিকে সব সেক্টরেই সংস্কার চাচ্ছে সবাই। তো আপনাদের দুজনের কাছেই আমার জানতে চাওয়া যে মানে শিল্পকলা একাডেমি বা থিয়েটার চর্চা বা এই সংস্কৃতি অঙ্গনে কেমন সংস্কার আসলে আপনারা চাচ্ছেন? আচ্ছা, এমনি যদি শিল্পকলা কথা যদি বলেন তো এটার জন্য ভালো হবে উনি যদি বলেন, কারণ উনি যেহেতু শিল্পকলার সাথে সংশ্লিষ্ট। কিন্তু আমি সার্বিকভাবে যেটা বলতে চাই থিয়েটার নিয়ে, এখন একটা মানে আমরা সংস্কার বলছি যে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের রূপরেখা কি আমাদের কাছে আছে, স্পষ্টভাবে আছে কি, এটা আমার একটা বড় প্রশ্ন। আর হচ্ছে আমাদের যে সোসাইটি তৈরি হয়েছে এবং এটা এই দীর্ঘ 53 বছরের মধ্যে এটা একটা বড় ব্যাপারই কিন্তু বৈষম্য। এটা একটা বৈষম্যমূলক সমাজ, বৈষম্য সর্বক্ষেত্রে। আমরা কোটা আন্দোলন থেকে এক ধরনের বৈষম্যের কথা শুনেছি, কিন্তু আমরা যদি বৈষম্যের কথা স্পষ্টভাবে বলতে চাই, যে সত্যিকার অর্থে যে আমরা অ্যাড্রেস করতে চাই, বাংলাদেশে বৈষম্যের কোনো শেষ নেই। প্রতিটা ক্ষেত্রে মানুষে মানুষে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে সাংস্কৃতিক বৈষম্য, সব ধরনের বৈষম্য আছে। তো এখন এই বৈষম্য এবং সংস্কার এটা একটা বিরাট বড় প্রক্রিয়া, এবং সেটা করার মতো মানসিক প্রস্তুতি আমাদের এই জাতির আদৌ আর আছে কিনা এ নিয়ে আমার একটা সংশয় আছে। কারণ জাতিগতভাবে আপনি নিশ্চয়ই আমরা সবাই খেয়াল করেছি যে এই যে এত এত মানুষ রক্ত দিল, কারা তার জন্য রক্ত দিল? দেশের জন্য, কিন্তু দেশের আগামী প্রজন্মের জন্য। এবং এই প্রজন্মের সবচেয়ে কনিষ্ঠতম ছেলেটিও রাস্তায় দাঁড়িয়ে সে চেয়েছে এই দেশের ভালো হোক, সে তার বুকে রক্ত দিয়েছে। সেই রক্তের উপর দিয়েই কিন্তু আরেক দল লোক ওই রক্তের উপরে হেঁটে যেয়ে লুট করেছে। তারপরে দুটো কিন্তু খুব বিপরীত জিনিস। তাহলে এই একটা জাতির মধ্যে এই ধরনের ব্যাপারও আছে যে সে লুটও করতে পারে, রক্তও দিয়ে দিতে পারে। তো এটা যে দুইটা একেবারে বিপরীত ধর্ম জিনিস, আপনি এটাকে সংস্কার করে একটা সত্যিকার অর্থেই একটা মানে অন্তর্ভুক্তিমূলক এবং চিন্তা চেতনায় সত্যিকার অর্থেই মানে প্রগতিশীল চিন্তা চেতনার মানুষকে একত্রিত করবেন, এটা খুব কঠিন একটা কাজ। কারণ এটা এত বিপরীতধর্মী চিন্তা আছে মানুষের মধ্যে। এই লুট করতে যেয়ে সেদিনও এই যে গাজী টায়ার্সে এখনও জানা যায়নি যে আসলে তাদের ভাগ্যে কি ঘটেছে। লুট করতে চেয়ে কিন্তু এবং এরা কিন্তু খেটে খাওয়া মানুষ, এরা তো লুটেরা ছিল না। তো লুট কোথা থেকে শিখলো এই মাত্র? এই যে পরিবর্তন হলো এই সময়, এটাকে কেউ অ্যাড্রেস করছে না যে এই লুটগুলি কেন হলো,
এখন পর্যন্ত একটি মামলা হয়নি লুট নিয়ে। অদ্ভুত অদ্ভুত মামলা হচ্ছে, যার মধ্যে ধরেন কালচারাল সেক্টরের লোকজনকেও 36 নম্বর 37 নম্বর আসামি, হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছে নাট্য নির্দেশক, নাট্য অভিনেতা, হত্যা চেষ্টার মামলার আসামি হচ্ছে। কিন্তু যে ছবিগুলো আমরা দেখতে পাই লুট করে নিয়ে যাচ্ছে, বঙ্গভবনের হাঁস, গণভবনের হাঁস নিয়ে যাচ্ছে, হাঁসটা কি শেখ হাসিনার ছিল? ওখানে যে জিনিসপত্র ছিল ওগুলো কি শেখ হাসিনার অথবা শেখ হাসিনার বাবার? তা তো না, জনগণের। এবং তারা সবাই ছবি তুলেছে যে আমি এটা এই বিজয়টা করেছি। তার মাথায় একবারও আসেনি যে রাজপথ মানুষের রক্তে, শহীদের রক্তে রঞ্জিত। ওটা তো কোনো কেস হলো না এখন পর্যন্ত। ওখানে তো ধরাই যায়, ওদের সবাইকে ধরাই যায়, কারণ সবাই নিজের ডাকাতিও করেছে, লুট করেছে, তাদের ছবিও আছে। তো ওদের ছবি ধরে ধরেন, ওদের মধ্যে একটা কেসও হয়নি। মানে ওই কেসগুলো যদি হয় তাহলে এই কেসটাও হওয়া উচিত, এরকম একটা বিষয়। আর বায়বীয় কেস হচ্ছে এটা আগের মতো 500-700 লোক এবং বিরাট বিরাট একটা মামলা হচ্ছে, হত্যার মামলা, 100 জন 200 জন আসামি। এই ধরনের আসামি যখন হয়, প্রশ্ন আবার ঘুরে ফিরে চলে আসে যে আগের পরিস্থিতিটাই কি ঘুরে ফিরে টেকনিক্যালি হচ্ছে কিনা, কোথাও সেটা আবার কি প্রতিহিংসারই জন্ম যদি দেয় তাহলে তো সংস্কার হবে না। তাহলে আসলে মনে হয় যে আসল সংস্কারটা মানুষের মনের হওয়া উচিত। আর এই জায়গাতে যদি একটু মানুষের রক্তের কথা, এই যে আপামর মানুষ মারা গিয়েছে তাদের রক্তের প্রতি, এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা আছে কিনা, এটা হচ্ছে আমাদের ছোট বড় প্রশ্ন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গাটি অবশ্যই। আর ভাইয়া যেমনটা বলছিলেন সেই জায়গা থেকে যদি আপনার কাছে আসি, যে আমি জানতে চেয়েছিলাম যে কেমন ধরনের সংস্কার চান আপনারা সেই জায়গায়, শিল্পকলা একাডেমি বা থিয়েটার জায়গাতে। এই প্রসঙ্গটা আপনার উপর বলছিল যে আপনি বেশি ভালো বলতে পারবেন। সাথে যদি একটু যোগ করে বলেন যে সংস্কার তো শুধু চাইলেই হবে না, এই সংস্কারের জন্য অনেক অনেক প্রতিবন্ধকতা আছে, যার বড় কিছু আভাস ভাইয়াও দিয়েছেন। হ্যাঁ, যেটা আপনার কাছে সব মিলিয়ে জানতে চাই, যেটা হচ্ছে যে পাভেল ভাইয়ের ওই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে সংস্কারের কি আসলে কোনো রূপরেখা আমরা তৈরি করেছি কিনা অথবা আমরা জানি কিনা। সংস্কার তো শুধু মুখে মুখে বললে হবে না। কি সংস্কার মানে যদি এই হয় যে গত 10 বছর অথবা 15 বছর যারা বঞ্চিত হয়েছিল তারা এসে আবার ওই জায়গাতে বসলো, এটা কিন্তু সংস্কার না। মানে অনেকেই এই বিষয়টাকে সংস্কার বলার চেষ্টা করছে, যে যারা সামহাও ডিপ্রাইভ হয়েছিল কিন্তু এখন তাদেরকে ওই জায়গায় এনে বসানো হচ্ছে, কিন্তু সেই জায়গাটায় বসার জন্য সে আসলে যোগ্য কিনা সেই যোগ্যতা কিন্তু নিরূপণ করা হচ্ছে না। তাহলে যে আন্দোলনটা হলো কোটা বনাম মেধাবীদের যে জায়গাটা, আমার কাছে যেটা মনে হয় যে বাবুল ভাই যেটা বললেন যে 52-53 বছর বয়সে আসলে আমাদের মননে, আমাদের মগজে গেঁথে যাওয়া যে ভাবনাগুলো, সেই জায়গাটায় যদি আমরা পরিবর্তন না আনতে পারি তাহলে শুধুমাত্র এই যে 15 বছর যারা ছিল ওরা চলে গেল, একদল আসলো, আবার 10 বছর পরে এরা যাবে, আরেক দল আসবে, সংস্কার কিন্তু আসলে হবে না। যে এত এত প্রাণ ঝরে গেল 4 বছর বয়স থেকে শুরু করে, আপনি খেয়াল করে দেখবেন যে এবারের আন্দোলনে প্রায় 66 জন শিশু কিশোর প্রাণ দিয়েছে এই বয়সে যখন, এবং তারা ডেডিকেটেড। কিছু কিছু একটা দুইটা দুর্ঘটনা আছে, বাট বাকিরা কিন্তু একদম, আমরা দেখেছি টেলিভিশনে, তারা বলেছে যে আমরা জীবন দিব কিন্তু ফিরে যাব না। কিন্তু তারা কিসের জন্য জীবন দিতে চেয়েছিল? এই যে আমাদের সোসাইটিটা যেভাবে গড়ে উঠেছে, সর্বব্যাপী যে বৈষম্য, ফ্যাসিবাদীটাকেই তারা দূর করতে চেয়েছিল। আমি যদি স্পেসিফিকলি একটু জানতে চাই যে শিল্পকলা কেন্দ্র করে, শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি অঙ্গনের স্পেসিফিক কোন ধরনের সংস্কারটা প্রয়োজন, এটা যদি একটু সেই জায়গাটাতে আসছি। যে গত 15 বছরে আমরা, মানে পাভেল ভাই সহ আমরা যারা মানে কাজ করার চেষ্টা করছি অথবা করে চলেছি, সেখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি এক ব্যক্তি কেন্দ্রিক, এক দল কেন্দ্রিক, এই যে আমাদের যেহেতু মানে সীমাবদ্ধতা প্রচুর, রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটিগুলো আছে খুব অল্প, কিন্তু এগুলো শুধুমাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক আদর্শের অনুগত লোকদেরকে প্রোভাইড করা হয়েছে। বাট এটা আমাদের অধিকার নাগরিক হিসেবে, আমরা কিন্তু সেটা পাইনি। প্রথমত এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে, কারণ হচ্ছে যে প্রত্যেকের অধিকারটা ফিরে পাবে। এবং পাভেল ভাই যে নাটকটি করছেন সেটার কোয়ালিটি হয়তো আমার চেয়ে একটু ভালো, অসুবিধা নাই, তার মেধা আছে সেটা করছে। আমি যেটা করছি তার কোয়ালিটি একটু খারাপ, আমার মেধা হয়তো অতটুকুই, কিন্তু আমাদের দুইজনকেই কিন্তু ওই পারফরমেন্সটা মানে পারফর্ম করার সুযোগটা দিতে হবে। পাভেল ভাই ভালো করছে, শুধু পাভেল ভাই করছে, আমার না ও তো ভালো নাটক করে না, বাদ,
এটা হতে পারে না। আমি করতে করতেই একটা জায়গায় পৌঁছাবো। পাভেল ভাই হঠাৎ করে কিন্তু এই জায়গায় এসে পৌঁছান নাই, উনি একটা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন। এই সুযোগগুলো, এই রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল গত 15 বছরে। এটা শুধু শিল্পকলা একাডেমি না, আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন সেখানে না, ইভেন আপনি যেহেতু মিডিয়াতে আছেন, আমরা একটি টেলিভিশন চ্যানেলে বসে কথা বলছি, চ্যানেলগুলোতেও কিন্তু এইরকম একটা নির্দিষ্ট সিন্ডিকেটের, এবং তারা চাইলেও অনেক কিছু দেখাতে পারতো না, অনেক কিছু প্রচার করতে পারতো না। আমার কথা হচ্ছে যে মতদ্বৈততা থাকবে, আপনার যে মত সেটি প্রকাশ করতে পারবেন, দ্বিমতকেও আপনার প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু আসলে এটা তো জনগণের জন্য, জনগণ সিদ্ধান্ত নেবে, বৈষম্যটা তখন দূর হওয়ার মানে শুরু হবে। আর এটি যেহেতু দীর্ঘদিন ধরে চেপে বসে থাকা একটা বৈষম্য, আমরা যদি ভাবি যে 10 দিনে বৈষম্য দূর হয়ে যাবে, এটা ভুল। এটা একটা চর্চা। আমার ধারণ করতে মানে আমার ভাবনার মধ্যে এটা ঢুকাতে হবে যে এই যে আমি এখানে এসে ঢুকলাম, আমার যেটুকু রাইট আছে পাভেল ভাইয়েরও সেম রাইট আছে, হতে পারে ওনার মত ভিন্ন, একই। এই ভাবনাটা যতক্ষণ আমার মাথায় আমি নিতে না পারবো, আপনারা যতই চেষ্টা করেন, আমি যত চেষ্টা করি, এই বৈষম্য থেকেই যাবে। এই যে বৈষম্যের কথা হচ্ছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই কিন্তু আমরা একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি, এবং সেখানে এসে যেটা চোখে পড়েছে সবার, শিল্পকলা একাডেমির দিকে যদি যাই, যে মহাপরিচালকের পদত্যাগের ইস্যু, সেই ইস্যুতে পরে আসছি। বাট আমি তার আগে জানতে চাই যে মহাপরিচালকের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দুর্নীতির একটা বিষয় এসেছিল এবং তদন্তও শুরু হয়েছিল, এটা কেন শেষ পর্যন্ত শেষ হয়নি? বা মহাপরিচালক আসলে কাদের সহযোগিতা নিয়েছিলেন যে তার এই দুর্নীতির যেই তদন্ত, সেই রিপোর্টটা যেন না আসে? মানে খুবই এটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু আমাদের জন্য মানে লজ্জাজনক বিষয়। কারণ যিনি মহাপরিচালক ছিলেন উনি কিন্তু আমাদের অঙ্গনেরই লোক, তার একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু মানে জানি না, মানে এই যে সিস্টেমটা আমরা বলছি বৈষম্যের 52-53 বছর ধরে যেটা গেঁথে বসেছে, উনি মহাপরিচালক হওয়ার পরে মানে অলৌকিকভাবে কিন্তু উনি সিস্টেমের ভিতর ঢুকে গেলেন এবং ঢুকে যাওয়ার কারণে যেটা বলছেন যে দুর্নীতি, স্বজনপ্রীতি, সেটা যদি বলতে যাই আসলে এইরকম একটি আধা ঘন্টার অনুষ্ঠান অথবা 15-20 মিনিটের অনুষ্ঠানে এটা কুলাবে না। আচ্ছা, ভাইয়া যে বলছেন যে স্বজনপ্রীতির বিষয়, পাভেল ভাই আপনি কি এই বিষয়টা কখনো ফেস করেছেন? স্বজনপ্রীতি তো থাকবেই। আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসবেন না, কিন্তু আপনার সন্তানকে ভালোবাসতে যে আপনি যদি আমার সন্তানের ক্ষতি করেন, তাহলে তো আপনি তো মানুষ থাকছেন না, আপনি একটা শুধুই নিজের কথা ভাবছেন। শিল্পকলা একাডেমির ক্ষেত্রে যেটা হয়েছে, উনি যেটা বললেন যে আমাদের সম্মানিত যিনি ছিলেন, মহাপরিচালক যিনি ছিলেন, আমরা কিন্তু তাকে ভাই বলতাম। ভাই কেন? অনেকে রাজপথে আমি দেখেছি 90-এর গণ আন্দোলনের সময় একটা হারমোনিয়াম গলায় ঝুলিয়ে উনি মানুষের গান গাইতেন, এবং 90 যে গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে, সেখানে তার একটা বিরাট বড় ভূমিকা ছিল। এর আগেও আমি তাকে রাস্তায় দেখেছি, ইউনিভার্সিটি এলাকায় রাস্তায় দেখেছি, সে ডাকসুর কালচারাল সেক্রেটারি পর্যন্ত। এই যে এহসান ভাই বলছিলেন যে একটা অলৌকিক শক্তিতে, সে অলৌকিক শক্তি না, এটা অলৌকিক মানে লৌকিক শক্তি, অলৌকিক শক্তি না। এটি হচ্ছে একটা চেয়ারে বসার পর থেকে ওনার ধ্যান ধারণার পরিবর্তন হওয়া শুরু করলো। যে আমি তাকে ভাই বলে ডাকতাম, আমাদের লোকজনকে আমি দেখেছি তাকে স্যার বলা শুরু হয়েছে। আচ্ছা, স্যার শুধুমাত্র চেয়ারের কারণে? হ্যাঁ, চেয়ারের কারণে স্যার বলতেই পারে, তার একটা অবস্থানের কারণে আমাদের যে কালচারাল প্রশাসনিক যে ইয়েটা আছে তার মধ্যে স্যার বলা টলা, কিন্তু উনি সত্যি সত্যি স্যার হয়ে গেলেন, মানে আমাদের থেকে দূরে সরতে থাকলেন এবং কিছু চামচা পরিবেষ্টিত হওয়া শুরু করলেন তার নিজের। এক্ষেত্রেও মানে রাজনৈতিক অদূরদর্শিতা রাজনৈতিক দলটির, আওয়ামী লীগের, এবং তাকে পৃষ্ঠপোষকতা করা, এবং আপনি যেটা বললেন যে তদন্ত হচ্ছিল, হচ্ছে, এটা নিশ্চয়ই খুব সহজ বোঝা যায় যে তদন্ত হওয়ার একটা অগ্রগতির পর সেই তদন্তটা বন্ধ হয়ে যায় আসলে। আর আপনি কিন্তু তদন্ত না করে বলতে পারবো না যে উনি দোষী অথবা উনি অর্থ লুট করেছেন, এগুলো আমরা কিন্তু বলতে পারবো না। হাইপোথেটিক্যালি আপনি বলতে পারেন যে উনি তো লুট করেছে, এই করেছে, কিন্তু আপনি না দেখে তো বলতে পারছেন না। তো এই তদন্তটাই তো বন্ধ হয়ে গেল। তো আমরা ওই তদন্ত বন্ধের পরে যেহেতু তার কোনো দুর্নীতির বিষয়টা আমাদের চোখের সামনে আসেনি, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি, তদন্তটা বন্ধ করা হলো। ওকে, এবং সেটি হচ্ছে ধরেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, একদমই মানে পরিষ্কার যে কেন বন্ধ হলো, যেখানে অনেক ঘোষণা দিয়ে বলা হলো যে তাকে ডাকা হলো, সব ক্যামেরা লাইভ করলো, তাহলে বিগত সরকারের কিছু সুযোগ সুবিধার কারণেই সে এটা বন্ধ করতে পেরেছে, পুরো তাদের সাপোর্ট এবং পৃষ্ঠপোষকতায় উনি এইরকম একটি
এবং অবস্থানে যেতে বছরের পর পেরেছিলেন। বছর উনি মহাপরিচালক ছিলেন। যেটা হচ্ছে যে বলছিলাম যে ওনার এরপরে প্রমোশনও হচ্ছিল না, এই অদ্ভুত ব্যাপার। এটা আমি দুষ্টামি করে তাকে একদিন বলেছিলাম যে আপনার কি কোনো প্রমোশন হয় না, তখন তুমি আমার প্রমোশন মানে না, আপনার তো এখন মন্ত্রী হয়ে যাওয়া উচিত, আর কতদিন আর ডিজি থাকবেন, দুষ্টামি করে আমি এই বলেছি। যে ওনার এই দুর্নীতির বিষয়ে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অনেকে মুখও খুলেছেন, হ্যাঁ, যেটা আমরা দেখেছি যে এমনটাও শুনেছি, অভিযোগ আছে যে শিল্পকলাকে ক্লাবে পরিণত করেছিলেন তিনি, এবং সেখানকার যেই নাট্যকর্মীরা শিল্পকলার আছেন প্রত্যেকেই বৈষম্যের শিকার হয়েছে। এই জায়গা থেকে যদি প্রত্যেকে না, কিছু মানুষ অনেকেই। তার নিকটে যারা পৌঁছেছেন অথবা তার সাথে Okay. যারা ছিলেন তারা কিছু অ্যাডভান্টেজ পেয়েছেন। আর অ্যাডভান্টেজগুলো কীরকমের, আমাদের একটু ফকির অভ্যাস আছে আর কি, একটু পেলেই হয়, হাত পেতে একটু পেলেই হয়। আমাদের যে আসলে সত্যিকারের অধিকার, সেই আন্দোলনও কিন্তু আমরা করতে পারিনি। কালচারাল ফিল্ডে আমরা যারা আছি, আমরা যে একটা আন্দোলন গড়ে তুলব যে আমার এই চাই, আসলে আমার এই চাওয়াটা আমার অধিকার, স্বাধীন দেশে আমার বেঁচে থাকার জন্য, আমার শিল্প চর্চার জন্য আমার এই জিনিস দরকার, এই যে সেই আন্দোলনটিও স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ কিছু লোক তার কাছে যেয়ে তারা এক ধরনের ভীষণভাবে খুশি একটা ভাব নিয়েছিল, কিন্তু পাচ্ছিল কিন্তু খুবই অল্প। ব্যক্তিগতভাবে কিছু জিনিস পাচ্ছিল, এটা ছিল তার পরিমাণও এত কম যে শুনলে আমার হাসিই পাইতো যে এত অল্প টাকায় বিক্রি হয়ে যাচ্ছে না, নিজের অধিকারের কথা সে বলা ছেড়ে দিয়েছে। তো এটা যে একদম করাপশনের একটা এমন জায়গায় যায় মানুষ, তখন আসলে সে এই ধরনের ফকিন্নি মনোবৃত্তিও তৈরি হয়। সেই মনোবৃত্তি উনি তৈরি করেছিলেন। ওই যে বৈষম্যের শিকার হয়েছে অথবা নিপীড়নের শিকার হয়েছে সেই লোকগুলো যারা তার এই সকল কর্মকাণ্ডে কোনো রকম সহায়তা করেন নাই। আপনার কি এক্সপেরিয়েন্স এই জায়গাতে? আপনি আমি যতদূর জানি যে আপনিও অনেক বৈষম্যের শিকার হয়েছিলেন। আমার বৈষম্যটা সেটা ওই যে বললাম যে এই গল্প বলতে গেলে আসলে আরো বড়জনের গল্প হয়ে যাবে। প্রায় যাবজ্জীবন হয়েছে। যাবজ্জীবন আমাকে গত 11 বছর যাবৎ উনি কোনো রকম লিখিত নির্দেশনা ছাড়া, অফিস আদেশ ছাড়া বেতন ভাতা বন্ধ করে রেখেছেন 11 বছর যাবৎ। একদম এটি বাংলাদেশের কোনো আইনেই নাই, সংবিধানে নাই, কোনো চাকরি বিধিতে নাই। একটাই কারণ যে হঠাৎ করেই উনি আমার নামে 70 লক্ষ টাকা অ্যাডভান্সের একটা জারি করলেন। তা আমি জিজ্ঞেস করলাম যে এই টাকাটা কেন আমি নিব, একটা কাজের এগেনস্টে। তা আমি ওনাকে সরাসরি বললাম যে আমি তো এই কাজের সাথে সংশ্লিষ্ট না, অথবা এটি আমার বিভাগেরও কাজ না। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ বিভাগে ইনস্ট্রাক্টর নাটক হিসেবে কর্মরত আছি 2005 সাল থেকে। তো তখন বললো যে না, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার আর কেউ ফাঁকা নাই টাকা দেওয়ার মতো, ওই জন্য তোমার নামে হচ্ছে, টাকাটা আমি খরচ করব। আমি তখন বললাম যে আপনার নামে টাকা আসবে কিন্তু খরচ করবেন উনি করবেন, কিন্তু এটা আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমার, যদি সরকারি চাকরির কথা বলেন। আর ওটা দায় কিন্তু পুরোটা আমার। এবং এই টাকার এগেনস্টে 15% ভ্যাট আছে, মানে প্রায় 14 লাখ টাকার মতো, যেটা ওই টাকা সহ করতে হবে। এখন আপনি আমাকে বলেন যে যেই টাকাটা আমি খরচ করব না, কিছু জানবো না, আরেকজন খরচ করবে, এই 14-15 লাখ টাকা আমি পাবো কোথায়, আর বিল ভাউচার পাবো কোথায়, আমি কিভাবে অ্যাডজাস্ট করব? আমার অপরাধ ছিল শুধু এইটুকু, আমি নিতে রাজি হইনি। আমি নিয়ম অনুযায়ী আবেদন করলাম যে এটা তো সার্ভিস রুল ভঙ্গ করা হয়েছে, এটা তো কোনোভাবে যায় না। উনি সেটার কোনো তোয়াক্কা করলেন না। আমি হাইকোর্টে একটা রিট করলাম, রিট করার পরে আমাকে স্ট্যাটাস কো দিয়ে দিল। তার মানে আমি পদবি সহ এখানে বহাল থাকবো, নির্দেশনা থাকলো। আমি সেটা অফিসে জমা দিলাম, উনি আর আমাকে খাতায় স্বাক্ষর করতে দিলেন না, আমার বেতন ভাতা বন্ধ করে দিলেন মৌখিক আদেশে। এইটা হচ্ছে আমার সাথে মোটা দাগে ঘটে যাওয়া মানে যে অন্যায়টা। আপনি ভাবেন আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার তাদেরকে পড়ালেখা করানো। এই গত 11 বছর পাবেল ভাই অনেক ভালো জানেন যে আমার ওপর যে নির্মম অন্যায়টা করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি সর্বোচ্চ জায়গা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত জানিয়েছি, সকল কাগজপত্র সহ আদালতের কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা, এই জায়গায় কি পাবেল ভাই ছোট করে একটু যোগ করবে কিছু, যে আপনার কাছে কোনো? না, আমি তো বললামই যে একদম যাবজ্জীবন হয়েছিল। এটা তো ভাইয়ার, আপনার কি কোনো বৈষম্যের শিকার হওয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি ফোন দিলে, আমি কোনো কারণে যদি ফোন দরকার হয়, যেমন ধরা যাক একটা নতুন নাটক আপনি করলেন, সেটার এক নাগারে 4-5টা শো যদি করা যায় প্রথমে, তাহলে হচ্ছে যে ওই নাটকটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তো এটার আমি অনেকবার ট্রাই করেছি, একটি বার শুধু পেয়েছিলাম, সেটাও 4-5 বছর আগে একটা নাটকের জন্য। তারপরে যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছি, আমি একটা পর্যায়ে লোকই খুঁজে পাইনি যে কার সাথে কথা বলবো, কারণ তার সাথে যাওয়াই যেত না, তার সাথে কথা বলার কোনো স্কোপও ছিল না। কিছু মানুষ যারা তার নিকটের মানুষ যাদের, তাদের সাথেও আমি ধর্ণা দিয়েছি, ধরেন বিভিন্ন বিষয়ে ধর্ণা দিয়েছি। তখন দেখলাম তারা একটা ব্যস্ত অন্য কিছু নিয়ে, খুবই লোক দেখানো কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত,
এটা খুব প্রজেক্ট ওরিয়েন্টেড হয়ে গিয়েছিল। আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে গেছে হ্যাঁ, শিল্পকলা পিজন একাডেমি। মানে আপনি কিছু কাজ ওরা করবে, এটা ঠিক করে ফেলেছে। এই কাজের কোয়ালিটি কি হবে, এই কাজ কে দেখবে, এই কাজ কেন দেখবে, এটিও তারা ভাবার আবার প্রয়োজন। শিল্পকলা একাডেমির কাজও কিনা এটা, সেটারও কিন্তু কোনো শিল্পকলা একাডেমি যেটা হচ্ছে যে সে কি প্রডিউস করবে নাকি কাউকে ডেকে কিছু বানাবে। একটা অদ্ভুত প্রোগ্রামের কথা আমি একটু শেয়ার করতে চাই এখানে, যেটা বলছে যে হঠাৎ করেই শিল্পকলা একাডেমি জানুয়ারির 13 তারিখে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা শুরু করলো। 13 তারিখে, জানুয়ারির 13 তারিখে। এটা কি 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে? বলছি আপনাকে, সেই জায়গায় যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। এবং শহীদ মিনার কিন্তু গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে, এটা মেইনটেনেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় করে। শিল্পকলা একাডেমি কেন 13 তারিখে যে ওটা ঝাড়ামোছা করবে? আমরা তারপরে দেখলাম খুব মানে অবাকভাবে 13 তারিখে হচ্ছেন লিয়াকত আলী লাকীর জন্মদিন। এই শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করা হয় এবং সরকারি টাকায়। দীর্ঘ 8 বছর ওই দিনে এই কর্মসূচি দেশব্যাপী পালন করা হয়েছে এবং এইটা নিয়ে পরবর্তীতে তদন্ত হয়েছে, অডিট অবজেকশন হয়েছে। অদ্ভুত একটি ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে শিল্পকলা একাডেমিতে একটি পরিষদ আছে বিভিন্ন আমাদের কালচারাল লোকজনদেরকে নিয়ে। তারা হচ্ছে আসলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা। তাদের অনুমোদন ক্রমেই সব কার্যক্রম সম্পাদিত হবে এবং মহাপরিচালক তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। শিল্পকলা একাডেমির ইতিহাসেই প্রথমবারের মতো ক্যাটাগরাইজ কিছু জায়গা আছে, যেমন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদাধিকার বলে ওই পরিষদ সদস্য হবেন। অদ্ভুতভাবে আমাদের মহাপরিচালক তার স্ত্রীকে, যিনি সরকারি বাংলা কলেজের শিক্ষক ছিলেন, ওই পরিষদ সদস্য বানানোর জন্য তাকে বদলি করে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়ে আসলেন। এবং শিল্পকলা একাডেমির ইতিহাসে এই প্রথম হাজব্যান্ড মহাপরিচালক, স্ত্রী হচ্ছে পরিষদ সদস্য। শিল্পকলার মহাপরিচালকের, সাবেক মহাপরিচালকের দুর্নীতির গল্পগুলো শুনছিলাম। আর পাভেল ভাই কিছু কি যোগ করবেন এই জায়গাতে? না, আমার মনে হয় যে আমরা এটা এই মহাপরিচালক কাণ্ড এ নিয়ে কিন্তু অনেক কিছু আমরা আগেও দেখেছি টেলিভিশন অথবা পত্রপত্রিকায়। এবং এটা আসলে উনি যেটা বললেন, যেটা শেষ হওয়ার মতো না, বিশাল বড় একটা ইয়ে। আপনি মহাভারত 1-2 লাইনে বলতে পারবেন? তো আমরা শিল্পকলা কিন্তু মহাপরিচালক বাদ দিয়ে আমরা সার্বিক একটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে বরং আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত। যে শিল্পকলা একাডেমিগুলি বন্ধ, যেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। এখন শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু করাটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি। এখন এই জায়গাটাতেই আমি আসতাম যে আমার জানতে চাও যে এই কার্যক্রমটা আসলে শুরু কবে দৃশ্যমান হবে, কবে হবে? এটা তো আসলে আমরা কিছু জানি না। আমি যদি ভুল করি যে করোনা ছাড়া, করোনা পরিস্থিতি ছাড়া এইভাবে শিল্পকলা একাডেমি মানে কোনো কাজহীন ভাবে চুপচাপ আছে, এই পরিস্থিতি ছিল না এর আগে কখনো। একটা ইনফরমেশন আসলে আমি জানাতে চাই, যেহেতু আমি শিল্পকলা একাডেমিতে আছি, যে এই যে 5 তারিখে যে ছাত্রগণ অভ্যুত্থানের পরবর্তী যে সহিংসতা, লুটপাটের কথা পাভেল ভাই বলছিলেন, আমাদের সারা দেশে 64 জেলায় শিল্পকলা একাডেমিগুলোর মধ্যে 22টি শিল্পকলা একাডেমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গেছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। সো এই প্রসঙ্গটাতেও আমি আসতাম। এই মানে কাজ শুরু করার প্রসঙ্গে আমি বলতে চাইছি যে এগুলোকে আসলে ওয়ার্কএবল করার জন্য যে সময়টা দরকার, সেই পর্যাপ্ত সময় হয়নি। আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের এখনো মহাপরিচালক নিযুক্ত হয়নি। মানে শিল্পকলা একাডেমির ডিসিশন মেকিং অথবা এই যে কার্যকর করার জন্য মহাপরিচালক একটা ভাইটাল জায়গা। এবং আমরা যারা শিল্পকলা একাডেমির ভেতরে আছি, পাভেল ভাই হয়তো দ্বিমত পোষণ করবেন অথবা আমার সাথে একমত হতে পারেন, যে গত 13-14 বছরে যে প্রশাসনিক বিশৃঙ্খলা সাবেক মহাপরিচালক ঘটিয়েছেন, সেই জায়গাটাতে শৃঙ্খলা আনয়ন করলে পাভেল ভাই যেটা বলছেন যে যেসব বৈষম্য অসুবিধা ছিল, আমরা মনে করি যে এইগুলো অনেকটা দূরীভূত হবে। এবং সেটার জন্য আসলে এই মুহূর্তে একজন আমলা যদি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এই প্রশাসনিক শৃঙ্খলাটা ফিরে আসবে এবং খুব দ্রুতই শিল্পকলা একাডেমিকে আমরা কার্যকর। এবং উনি যেই কথাগুলো বলছিলেন, আমারও একই মত, যে বৈষম্যগুলো হয়েছিল, যে লোকগুলোকে কাছে টেনেছিলেন, যারা যোগ্যতা না থাকা সত্ত্বেও সুবিধা নিচ্ছিল, এই জায়গাটা কিন্তু অচিরেই মানে বন্ধ হবে প্রাথমিকভাবে। শিল্পকলায় যারা কাজ করতে চায় সবাই মিলে তখন কাজের একটা পরিবেশ সমাধান হবে। এখানে কি একটু আমি কি একটু জানতে চাইতে পারি যে মহাপরিচালকের সেই চেয়ারে আসলে কেমন মানুষকে দেখতে চান, বা আমার সাজেশন কি আছে কিনা আপনাদের জায়গা থেকে? ব্যক্তিগত মতামত হলো যেই আসুক সে যাতে ডায়নামিক হয়, সে যাতে চোর না হয়, সে যাতে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে পারে এবং তার যাতে একটা ভিশন থাকে।
যেমন হচ্ছে আমরা বারবার বলছি শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের মানে অধীনে শিল্পকলা একাডেমি হচ্ছে একটা সংস্থা, এরকম প্রায় 17টা সংস্থা আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। কোনোটিরই কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম সেই অর্থে দৃশ্যমান না। তার মানে হচ্ছে একটা দেশ মানে তার অনেক দিন ধরে কোনো সংস্কৃতির চিন্তাই নাই, চর্চা নাই, চিন্তা নাই, কিছু নাই। আমরা শুধু শিল্পকলা একাডেমি বলি, শিল্পকলা একাডেমিতে কিন্তু কত কিছু আছে, এটা শুধু নাটক না, এর সাথে সিনেমা আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, অনেক কিছু আছে, এমনকি ফাইন আর্টসের বিষয়গুলো আছে। তো এটা তো বিশাল বড় একটা ক্ষেত্র। তো এটাকে আপনি স্তব্ধ করে রেখে এটা হচ্ছে, আর সংস্কৃতি চর্চা কিন্তু প্রতিদিনের চর্চা। এটা আপনি যেমন ভাত খান, গোসল করেন, এটা কিন্তু সেরকম জীবনের পার্ট, এটা অংশ, এটা আপনার প্রতিদিনের কাজ। সেই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে একদম বন্ধ। শুধু বন্ধ না, আবার কবে শুরু হবে সেই নিশ্চয়তাও নাই। মানে একদিন ধরনের যে পাবেল বলছে যে 2 মাস ধরে বন্ধ, আগামী 2 মাসে চালু হবে কিনা বলতে পারছি না, কোনো নিশ্চয়তাই নেই, অনিশ্চিত একটি জায়গা। এবং আমরা কিছু শুনিও নি, কোনো দিক নির্দেশনাও কোথার থেকে শুনিনি। এই যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা কিছু শুনিনি। আপনি কি খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার যে বক্তৃতা জাতির উদ্দেশ্যে দিলেন, সেখানে একটি শব্দ উচ্চারিত হয়নি সংস্কৃতি বিষয়ে, একটি শব্দ কিন্তু উচ্চারণ করেননি। তার মানে হচ্ছে যে বা উনি বিশাল মানুষ, মেধাবী মানুষ, তার মানে হচ্ছে সংস্কৃতির প্রয়োজনীয়তা এবং এর সংস্কৃতি চর্চার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমাদের বিগত দিনের অভিজ্ঞতায়, বাংলাদেশের অভিজ্ঞতায়, যে রাষ্ট্র এবং সরকার এরা কেউই এর গুরুত্ব দেয়নি। আসলে সেই গুরুত্বহীনতা কিন্তু এখনো বহমান আছে। এবং আমি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, এই যে রাষ্ট্র এবং সরকার গুরুত্ব দেয়নি, কোনো পদক্ষেপ নেবেন এটা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে? একটু আমরা ওই জায়গায় যাই, জাস্ট ওই জায়গায় অ্যাডটা করে নিই। কিন্তু বিগত দিনের এইরকম মানে বিভিন্ন রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে আবার কিন্তু সাংস্কৃতিক কর্মীরাই জাতিকে নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে 90-এর আন্দোলনের শেষের দিকে, আমরা তখন আরও তরুণ, আমি কিন্তু এখনও 90-এর আন্দোলনের গুলিবিদ্ধ একজন, আমার শরীরে কিন্তু 3টা বুলেট আছে। ওই 90-এর আন্দোলনটাকে, এরশাদকে কিন্তু শেষ পর্যন্ত তার গদি থেকে নামানোর যে মূল নেতৃত্বটা সব কিছুর পরেও সাংস্কৃতিক কর্মীরাই দিয়েছিল। তখন এটা একটা ভাইটাল রোল। আমরা এখন যেমন আমরা যখন বলি সম্মিলিত সাংস্কৃতিক জোট, শুনলে মনে হয় যেন এটা একটা আওয়ামী লীগের সংগঠন, কিন্তু এর যে ভূমিকা একটা সময়, এর যে ডায়নামিক্স, এটা তো মানে 88-এর বন্যার সময় থেকে মানুষের সাথে থাকা, মানুষকে উদ্বুদ্ধ করা এবং দেন দরবার করা, যে গভর্নমেন্ট এসেছে তার সাথে দেন দরবার করা, তার সাথে ধর্ণা দেওয়া, তাদের দাবি দেওয়া জানানো সংস্কৃতির পক্ষে, এবং রাস্তায় থাকা। যে উনি যেটা বললেন যে 90-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থানে সব শিল্পী রাস্তায় ছিল, সব সেক্টরের, গানের বলেন, নাচের বলেন, সম্মিলিতভাবে এবং ছিল, কিন্তু সেই জায়গাটাও আমরা নষ্ট করে ফেলেছি। এবং এইবারের এই আন্দোলনে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সেই ব্যাপক অর্থে সেই শিল্পীদের কিন্তু অংশগ্রহণটা ছিল না। মানে যেটা 90-এ ছিল, 90-এ আপনি আসলে কতটুকু ছিলেন জানি না, আপনি দেখেছেন কিনা, আমরা কিন্তু এটা মিস করেছি। আমরা যারা ওই প্রজন্মের ছিলাম, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি থাকার জন্য এই জায়গাটাতে। তো যেই কারণে হচ্ছে যে সংস্কৃতির যে গুরুত্বটা, পদক্ষেপ অবশ্যই যেটা হচ্ছে, কিছু মুভমেন্ট কিন্তু চলছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই যে বিক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মী, এইরকম নামে আমরা যে সংস্কৃতির চর্চাটা প্রাথমিকভাবে, যে আমাদের যে ইদানিংকালে অথবা বিগত বছরগুলোতে সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র হচ্ছে শিল্পকলা, সেটাকে খুলে দেওয়ার দাবিতে কিন্তু বেশ সভা সমাবেশ হচ্ছে। আমার মনে হয় যে যিনি উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি অবশ্যই এটি তার নজরে আনবেন এবং যারা এই যে দাবিগুলো করছে, একবারের জন্য হলো প্রাথমিকভাবে হলো তাদের সাথে বসে তাদের কথাগুলো শুনে সংস্কৃতির চর্চার ইনিশিয়ালি শুরু করার পথটা উনি তৈরি করে দেবেন। আমার কাছে মনে হয় যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এবং এই জায়গায় আমরা তো ঢাকা কেন্দ্রিক শিল্পকলা একাডেমি নিয়ে কথা বলছি না, আমরা তো ও তো বলেছে বা সারা বাংলাদেশের দিকে যদি আমি আরেকটু তাকাই, আরেকটু যদি ওই পাশটাতে যাই, যে জেলা পর্যায়ে যে শিল্পকলা একাডেমি রয়েছে বা থিয়েটারের কর্মীরা রয়েছে, হ্যাঁ, তো তাদের আসলে মানে উজ্জীবিত করতে কি করা এই মুহূর্তে উচিত, এটা যদি একটু বলেন। আমরা কাজ শুরু হলেই তো আপনি উজ্জীবিত হবেন, যেটা কাজই শুরু হচ্ছে না, সেখানে মানে উজ্জীবিত হবে কি? উজ্জীবিত হওয়ার কোনো কারণ নেই না। আরেকটা যে আমরা তো একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে গেলাম, তাই না? মানে আমি বারবার বলছি যে এতগুলো মানুষ
মানুষের রক্তে রঞ্জিত হয়ে তো আমরা একটা পরিবর্তনের দিকে যাচ্ছি। এই যে পরিবর্তনের দিকে এটুকু হজম করা কতজন লোক ঠিকমতো ঘুমায়? আমার কিন্তু সন্দেহ হয় যে সে যে স্বস্তি নিয়ে ঘুমায়, যে স্বৈরাচারের পতন ঘটেছে, আমি একটু স্বস্তি নিয়ে ঘুমাবো, সেরকম না। কিন্তু একটা সামাজিকভাবে ভীষণ অস্বস্তিকর সময় কিন্তু এখন আমরা পার করছি। আমরা রিফর্মেশনের কথা বলছি, এটা সবসময় সময় নেয়। কিন্তু এও তো সত্য যে আমরা যে জাতি কিন্তু সারাক্ষণ আন্দোলনের মধ্যেই আছি। এই আজকের আন্দোলন অনেক বেশি দৃশ্যমান, অনেক বেশি রক্তপাত হয়েছে, লুপ্তরাজ, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমার তো হিসাবে বলে যে আমি ছোটবেলা থেকে আন্দোলনই করতেছি। একদম যখন শিশু ছিলাম তখন আন্দোলন ছিল রেশন দোকানে বাবা দাঁড় করায় সকালবেলা, সে বাসায় যেত, বাসায় যে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে এসে তারপরে তার অফিসে যাওয়ার সময় হতো, তখন রেশনটা লাইন ছেড়ে দিলে পিছিয়ে চলে যাবেন আপনি, তো লাইনে আমাকে দাঁড় করতো, আমি শিশু তখন। সেটাও এক ধরনের আন্দোলন। আমি দেখলাম যে আন্দোলনের মধ্যেই আছে, মানে স্ট্রাগল আন্দোলন আপনার এর মধ্যেই কিন্তু আমরা আছি। যে সার্বিক অর্থে যে স্বস্তি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া একটা দেশের মানুষকে একটা স্বস্তিতে রাখবে। এবং এখানে কিন্তু সবাই কিন্তু প্রতিদিন পোলাও কোরমা খেতে চায় না। বাংলাদেশের মানুষ একটা সবচেয়ে বড়ই আছে যে বেশিরভাগ মানুষ অল্পতে তুষ্ট। এই যে আমরা যে বৈষম্যটা তৈরি হয়েছিল, এটা তো ক্ষমতার লোভ থেকে। তো সব লোভ, ক্ষমতা, বৈষম্য ভুলে হ্যাঁ থিয়েটারের নাট্যকর্মীরা কি আবারও স্বরূপে ফিরবে পথনাটকে? এখন আমি যে শুধু কবে ফিরতে পারে আসলে এই উত্তরটা শুরুতেই বলে দিয়েছেন যে নাই। আমার কাছে না শুধু নাটক, মানে একটা দেশে শুধু নাটক থাকে না। মানে আপনি দেখেন যে সিনেমার কি হবে বলেন, একটা সিনেমা হল, এটা কিন্তু একটা বড় সিনেমা তো একটা বিরাট, সিনেমার সাথে কত মানুষ রিলেটেড, কতগুলি লোকের জীবন জীবিকার সাথে সম্পর্কযুক্ত। সিনেমার কোনো কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। সিনেমা রিলিজ হচ্ছে কোনো হলে, হচ্ছে না। যতটা শুনেছি যে প্রযোজকরা নেই। হ্যাঁ, তা প্রযোজকরা নেই। তারপরে হচ্ছে তাহলে থিয়েটারে তো প্রযোজক লাগে না। শুনেছি যে নিকেতন পাড়া নাকি বন্ধ, মানে থমথমে হয়ে গেছে, বেশি শোনা যাচ্ছে প্রযোজকের অভাবে, এমনটা বলছে। আমি জানি না বাস্তবতা ফেসবুকের যুক্ত সবাই সাংবাদিকতা করতে পারে, নিজের মতামতটাকে বানিয়ে প্রচার করতে। হ্যাঁ, মানে এস্টাবলিশ করার জন্য এই ধরনের কিছু সাপোর্টিং কেউ চায় যে নিকেতন বন্ধ। নিকেতনে কি হয়, মানে কিছু এই সিনেমার লোকজনের অফিস আছে, ওখানে অ্যাড মেকার্সদেরও অফিস আছে, স্টুডিও আছে। তো এটা কারো কারো মনোবাসনা যে নিকেতন বন্ধ হয়ে যাক। সেও সেটা হয়তো লেখে যে বন্ধ হয়ে গেছে, আসলে বন্ধ তো হয় নাই, ওটা একটা পাড়া, ওটা একটা মহল্লা, কি বন্ধ হবে এটা? কিন্তু এটা কেউ ভাবছে না যে আমাদের সামগ্রিকভাবে কালচারাল অ্যাক্টিভিটি যে কবে শুরু হতে পারবে। আমি সব কিছু বলছি, একদম ফাইন আর্টস টু সিনেমা, সব কিছুর ক্ষেত্রেই, যে এটা যদি আপনি শুরুই না করা যায়, এই যদি বন্ধ হয়ে থাকে, তাহলে শুরুটা কবে আসলে? আর আপনি শুধু এই যে আমরা যেগুলো বলছি সাংগঠনিক জায়গার থেকে শিল্পকলা একাডেমি অথবা এগুলি বলছি, এর বাইরে অনেক কিছু হয়, অনেক ধরনের পারফরমেন্স হয়, মানে গোটা সংস্কৃতি অঙ্গনটাই যেন আবার চালু হয়ে যায়, এটাই আপনি বলতে চাইছেন? চালু হওয়া উচিত হয়ে যায়, মানে কি আপনি ভাত খাচ্ছেন না? অবশ্যই, কিন্তু এটা হচ্ছে না কেন? পাগল ভাই যেটা বলছে যে এটা তো এই যে এই সংস্কৃতি চর্চাটা আমাদের পার্ট অফ লাইফ, জীবনাচরণের অংশ। আপনি যেমন ভাত খান, ওইটা যেমন আপনার জন্য অপরিহার্য, প্রতিদিন সংস্কৃতির চর্চাটাও অপরিহার্য। তাহলে আপনার একটা পার্ট বন্ধ থাকছে। এটা যদি আমরা খুব খুশি হব যদি ঠিক এই মুহূর্ত থেকে এটা চালু হয়ে যায়, এখান থেকে বের হয়ে যদি আমি রিহার্সালে যেতে পারি। আপনি বলছেন না যে আপনারা কি করছেন, ধরেন আপনার সাথে যে কথা বলছি, টেলিভিশন চ্যানেলে কথা বলছি, আমরা তো চাই যে এটা যারা এই দায়িত্বে আছেন, মাননীয়, মানে যারা এই এখনকার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্যে যিনি এই দায়িত্বে আছেন, সাংস্কৃতিক বিষয়ে যিনি দায়িত্ব আছেন, যে তার কাজ পর্যন্ত এটা পৌঁছাক, এটা কিন্তু আমাদের এক ধরনের দাবি। এই পৌঁছানোর জন্য কি আপনারা আপনাদের জায়গা থেকে কিছু করছেন? হ্যাঁ, আমরা তো নানান কিছু করছি, প্রতিদিনই নানান ধরনের সংগঠন হচ্ছে। যেমন ও বলছিল যে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী, এরকম একটা সংগঠন হয়েছে, ব্যানার হয়েছে, তারপরে নাটকে নানান ব্যানার হয়েছে। এরা কিন্তু কেউ কিছু চায় না যে খুলে দাও, আমাদের কাজটা আমরা শুরু করি, কাজের জায়গাটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে আমরা নিরাপত্তাও চাই, কারণ নিরাপত্তাহীনতাও একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু কারণ আপনি দেখেন যে শিল্পকলা ভেঙেছে, তারপরে হচ্ছে আমাদের শিশু একাডেমি ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে সিনেমা হলের অনেক সিনেপ্লেক্সের ইয়েতেও আগুন দিয়েছে। তার মানে যে একটা শ্রেণী আছে যে এই কালচারাল অ্যাক্টিভিটির ভীষণভাবেই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ধ্বংস করে দিতে চায়।
তো এই ধ্বংস করে দিতে চাইলে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। রাষ্ট্র এটাকে যদি চেয়ে থাকে, তার নিরাপত্তাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু এই ধ্বংসটা আসলে কাম্য নয়, একেবারেই কাম্য নয়। আমি যদি এই জায়গাতে সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য না, শুধু কোনো অবস্থাতেই এই যে আগুন দেয়া, ভাঙচুর, এটা কাম্য নয়। আপনি যে এত যদি আপনার ইচ্ছা হয় আগুন দিতে চান, আপনি নিজের ঘরে আগুন দেন। রাষ্ট্রের জিনিসপত্র নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আর আপনার বিশ্বাসের সাথে যদি বিশ্বাসের যদি কন্ট্রাডিকশন হয়, এটা তার মানে হচ্ছে সেটা আপনি সোচ্চারভাবে বলেন যে আমার বিশ্বাসের সাথে এটা যায় না, এবং বলার সুযোগ হয়েছে এখন। আমরা মনে করছি যে এখন তো আপনি বলছেন বাক স্বাধীনতার কথা, বাক স্বাধীনতার সেটাকে ব্যবহার করেন। আমরা চাচ্ছি বাক স্বাধীনতা থাকুক, ডিজিটাল নিরাপত্তা আইন ফাইন যতগুলো আছে, নিবর্তনমূলক আইন, সেই সবগুলো আইন বন্ধ হোক। মানুষ তার কথা বলুক, মানুষ তার অধিকার চর্চা করা শিখুক, মানুষ সত্য কথা বলতে শিখুক, প্রতিবাদের ভাষা তার কাছে ফিরে আসুক। এই জায়গাতে হাসান ভাই কি এবং যোগ করবেন? সেটার সাথে আমি বলছি যে এই যে সংস্কৃতি চর্চা স্থবির হয়ে গেছে, শুরু করার জন্য যে কি করা দরকার, এই যে বৈষম্য দূরীকরণের কথা বলতে গিয়ে সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করছি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে এটি হয়েছে যে কিছু তারকা অথবা কিছু লোককে চিহ্নিত করা হচ্ছে, তালিকাভুক্ত করা হচ্ছে। আমরা যে নিজ উদ্যোগের সংস্কৃতি চর্চাটা শুরু করব, এটা কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। আমার কথা হচ্ছে যে বৈষম্য দূর করতে গিয়ে অন্য কেউ যেন বৈষম্যের শিকার না হয়, এবং এইটাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। আমরা শিল্পীরা সেই জায়গাটাতে করব, কিছু অতি উৎসাহী শিল্পী আছেন যারা এই কাজগুলো করছেন, কিন্তু মূলত এই বৈষম্যকেই জিয়ে রাখছেন। এইটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং প্রতিহিংসা, এবং এটা হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা আছে এই আন্দোলনের মধ্যেই আছে। আর একটা জিনিস সময় আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে মনে হয় যে বৈষম্য দূর করার জন্য, এই সংস্কৃতি চর্চাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য ভালোবাসার কোনো বিকল্প নেই, সহনশীলতার কোনো বিকল্প নেই। যে ও আমাকে বৈষম্যের শিকার করেছে, যে কোনো কারণে হোক, আমিও যদি একই কাজ তার সাথে করি, একই জায়গায় ফিরে গেলাম, একই চক্রে ঘুরতে থাকলাম, কিন্তু আমি যদি এটাকে ভুলে গিয়ে তাকে পাশে নিয়ে যে তোমার এই কাজটা ঠিক ছিল না, এইভাবে আসলে আমরা করতে চাই। গণঅভ্যুত্থান বলি অথবা বিপ্লব যদি বলে থাকি, বিপ্লবের যে চরিত্র, সেই বিপ্লব মানে পুরোটা পরিবর্তন। সেই সত্যিকার অর্থে সেই পুরোটা পরিবর্তন অথবা সংস্কারের মানসিকতা ধারণ করা, এটা খুব জরুরি। পরিবর্তনের মানে কিন্তু এই না যে এক দলের বদলে আরেক দল, অফকোর্স না। অবশ্যই আমি চাই যে আপনাদের সাথে একেবারে সহমত, আর এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক সব ক্ষেত্রে, সকলের মাঝে, আর সেটা দিয়েই আমরা বৈষম্যটাকে যেন দূর করে এগিয়ে যেতে পারি। আর অবশ্যই প্রত্যাশা থাকলো, ভালোবাসাটা হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের জন্য ভালোবাসা, যারা রক্ত দিয়েছে এই দেশের জন্য ভালোবাসা। আমরা যদি দেশকে ভালোবাসি, এই জিনিসগুলা, দেশের প্রতি ভালোবাসাটা থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। অবশ্যই আমরা সেই বৈষম্যহীন একটা সমাজের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। এবং আমাদের অবশ্যই মনে রাখা উচিত কত লোক শহীদ হয়েছে। একদম আমি বলি যে শিশু থেকে শুরু করে 4 বছর পুলিশ সদস্য পর্যন্ত কত মানুষ, এক ধরনের তো শহীদই জীবন তাদের সবারই, প্রতিহিংসার শিকার হয়েছে কেউ কেউ। কত লোক এখনো অসুস্থ, কত লোক দৃষ্টি হারিয়েছে, যে এই পরিবর্তিত দেশটাকে দেখতে পাবে না, অন্ধত্ব বরণ করেছে। তারা অনেক বড় একটা অবদান রেখেছে, কিন্তু তাদের বিশাল বড় স্বপ্ন নিয়ে অনেক বড় একটা ত্যাগ করেই কিন্তু আমাদেরকে একটা নতুন পরিবর্তিত দেশ দিয়েছে, এবং সেই জায়গাতে যেন সংস্কৃতি অঙ্গনটা আসলে সুন্দরভাবে এগিয়ে যায়, সেই প্রত্যাশায় থাকলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আয়োজনে আসার জন্য, চ্যানেল 24-এর পর্দায় উপস্থিত হওয়ার জন্য। দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করতে চাই আজকের আয়োজন। আপনার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা। দর্শক, শেষ করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।